হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ বিটারসুইট কে আর্ট। তো এটা কলকাতা স্টেশন চিতপুর। আমরা ভোর 6টার আগেই চলে এসেছি এখানে হাজারদুয়ারি এক্সপ্রেস করে মুর্শিদাবাদ যাব বলে। তো 6:50-এর ট্রেন। আর আমরা একটা গ্রুপের সঙ্গে যাচ্ছি। চলো যাই, এই প্রথমবার আর কি। আর আমরা মুর্শিদাবাদেও প্রথমবারই যাচ্ছি, এর আগে কোনো দিন যাইনি, যদিও আমরা খুব কাছেই কলকাতায় থাকি, তাও ফার্স্ট টাইমের জন্য যাচ্ছি আর গ্রুপের সাথে যাচ্ছি। আর এটা ট্রেনে বসে আছি, হাজারদুয়ারি এক্সপ্রেস। তো আমরা যে কজন গেছি তাদের সঙ্গে পরে আমার পরিচয় হয়েছে। আর এটা আমরা বহরমপুর স্টেশনে পৌঁছে গেছি, হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, গাড়িতে করে আমরা হোটেলে যাচ্ছি। আর চলো যাই গ্রুপ। আর আমরা 4টে ফ্যামিলি যাচ্ছি, হাজব্যান্ড ওয়াইফ। তো 4টে ফ্যামিলি মানে 8জন, আর একজন গাইড আছে আমাদের সাথে। তো আমরা 12টা নাগাদ হোটেলে পৌঁছে গেছি। হোটেলটা বেশ ভালোই, মোটামুটি ভালোই হোটেল। আর আমরা হোটেলে দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়বো লোকাল ট্যুরের জন্য। তো হোটেল সানশাইনে পৌঁছে গেছি। আর এখানে এসেই আমার আলাপ হলো আর কি সবার সাথে। আমি স্টেশনেও কাউকে দেখতে পাইনি, আর ট্রেনেও একটু আলাদা আলাদা বসেছিলাম, সেই জন্যে অত পরিচয় হয়নি। আর এই যে আমরা চলে এসেছি হোটেলে, আর আমাদের রুম দেওয়া হয়ে গেছে। তো আমরা এবার যাব রুমে। আর এইখানে এটা রিসেপশন, এখানে আমরা বসেছিলাম কিছুক্ষণ। আর এবার আমরা রুমে যাব। আর তারপরে আমরা স্নান টান করে লাঞ্চ খেয়ে আমরা লোকাল ট্যুরের জন্য বেরোবো। তো সুন্দর এই যে ময়ূরটা, এরকম আমাদের একটা বাড়িতেও আছে ছোট সাইজের, এটা বড়। তো আমরা এবার রুমে যাব। তো পরে গিয়ে দেখলাম রুমটা বেশ ভালোই, রুমে চলে এসেছি, রুমটা বেশ ভালোই। আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চ। তো 2024 সালের এই প্রথম ট্যুর আমাদের, জানুয়ারি মাস, 12 জানুয়ারিতে বেরিয়েছি। তো 12 আর 13 এই দুটো রাত্রি আমরা এই হোটেলে থাকবো। তারপরে 14 তারিখে আবার রিটার্ন ফ্রম বহরমপুর টু কলকাতা, সেই ভোরবেলা। তো এই দুটো দিন পাচ্ছি, তো দুটো দিনে সব দেখতে হবে। তো আজকে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়ার রুমে চলে এলাম, লাঞ্চ খাবো। তো রুমটা বেশ হোটেলেই আর কি লাঞ্চ করছি। তো রুমটা বেশ মানে খাওয়ার রুমটা বেশ বড় সড়ো। তো খাবার দাবারও বেশ ভালোই ছিল, শুক্তো, ডাল, বেগুন ভাজা, তারপরে মাছ, আর চাটনি, পাঁপড়, দই, অনেক কিছু ছিল। শুক্তোটা খুব ভালো হয়েছিল খেতে। আর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে এর সাথে একটা ছাদ রয়েছে, এই খাবার রুমের সঙ্গে কানেক্টেড একটা ছাদ, সেখানে আবার একটু গেলাম। আর বিশাল রুম, এটা খাওয়ার রুমটা বেশ বড় সড়ো। তো আমরা এই হোটেলেই দুটো দিন থাকবো, দুটো রাত থাকবো। হোটেল সানশাইন নাম। তো ছাদে গেলাম, ছাদটা বেশ ভালো, রাস্তা দেখা যাচ্ছে ছাদের থেকে। তো এরপর আমরা বেরোবো লোকাল ট্যুর করতে। তো প্রথমে আমরা যাব খুশবুবাগ, খুশবুবাগে যাব আজকে আমরা। যাই হোক, আমি তো এগুলো পরে ভয়েস ওভার দিচ্ছি। আজকে আমরা খুশবুবাগে যাওয়ার পরে আমরা 4টে মন্দির দেখেছি। আর রাজবাড়ি গেছিলাম, কাশিমবাজারের রাজবাড়ি। রাজবাড়িটা সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। তো রাজবাড়িটা আমরা ঠিক টাইম মতন পৌঁছতে পারিনি বলে রাজবাড়ি বন্ধ হয়ে গেছিলো, আমরা পরের দিন দেখেছি রাজবাড়ি। তো আমি এটা পার্টে দিচ্ছি, আপনারা এটা পরের পার্টও পাবেন। তো এটা টু বি কন্টিনিউড লেখা থাকবে, আপনারা আমার পরের পার্টও দেখে নেবেন। তো আমরা প্রথমে এটা খুশবুবাগে এসেছি। খুশবুবাগটা খুবই সুন্দর, আর এখানে আপনারা দেখতে পাবেন অনেক গ্রিনারিজ, মুর্শিদাবাদে অনেক গ্রিনারিজ দেখতে পেলাম, যেটা কলকাতা শহরে দেখা যায় না আর কি। মুর্শিদাবাদ শহরে অনেক গ্রিনারিজ দেখতে পেলাম। আর আমি সব কিছু আপনাদের দেখাচ্ছি, গাইডও আমাদের সঙ্গে আছে এখানে।
তো মানে খুশবু বাগের গাইড, যে আমাদের এই গাইড মানে বুঝিয়ে দেবে সব কিছু। তো আমি সেগুলো আপনাদের সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা শুধু একটু ফলো করবেন গাইড কি বলছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন। নবাব আলীবর্দী খান, এই বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। ওনার জেনারেশন মানে পরস্পর যখন একের পর এক শেষ হয়ে যায়, পরবর্তীতে মিডিল পয়েন্টে আলীবর্দী খান এসেছিলেন। মানে মুর্শিদ কুলি খান জামাই হচ্ছে সুজাউদ্দিন খান, সেকেন্ড নবাব, এবং সুজাউদ্দিনের ছেলে ছিলেন একটা সরফরাজ খান। 1739-এর গিরিয়া যুদ্ধে নবাব আলীবর্দী খান হাতে মারা যান। তারপরে এই বাংলার মসনদে কে বসবে এই ডিসাইড করতেন আলীবর্দী খাঁর দাদা, যার নাম হচ্ছে হাজি আহমদ, এবং এই মুর্শিদাবাদের সব থেকে ধনী ব্যবসায়ী মানুষ ছিলেন জগৎ শেঠ, তখনকার দিনের ব্যাংকার। জগৎ শেঠ, হাজি আহমদ এরা ডিসাইড করলো যে এই বাংলার মসনদের দায়িত্ব আমরা আলীবর্দীকে তুলে দিলাম। তখন 1740 সালে এই জায়গাটাকে উনি নির্মাণ করলেন, যখন নবাব হলেন 1740 সালে, এই খোশবাগ। কিন্তু ইতিহাস এটাই বলে এখানে 108 রকম গোলাপ ফুলের চাষ করা হতো, এবং এই জায়গাটি সবসময় সুগন্ধিত ভরা থাকতো বলে এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল খুশবুবাগ। খুশবুবাগ নাম অনুসরণে এই জায়গাটির নাম বর্তমান এখন খোশবাগ। এখানে 34 জনের সমাধি আছে স্যার, তার ভিতরে 32 জনকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছিল, এবং এই কাজটা মির্জাফরের ছেলে মিরন করেছিল। আর এদের পরিবারে 2 জন স্বাভাবিক মারা গেছিল, এক হচ্ছে নবাব আলীবর্দী খাঁ আর এক হচ্ছে সিরাজের বেগম লুৎফান্নেসা। এরা 2 জনই স্বাভাবিক মারা যান, বাদ বাকি 32 জনকে প্ল্যানিং মার্ডার করা হয়েছিল। এটা করেছিল মির্জাফরের ছেলে মিরন। কিন্তু কোনটা কার সমাধি আমি একের পর এক আপনাদেরকে সমাধি একের পর এক দেখাবো, এবং তাদের সংক্ষেপে কিছু ইতিহাস এবং তাদের নামগুলো ডিটেলসে জানাবো। এই জায়গাটিতে সব থেকে বেশি সমাধিগুলো রয়েছে এই জায়গাটিতে। এখানে আছে আপনার ছোট বড় মিলিয়ে মোট টোটালে 17 জনের সমাধি। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা যখন পরাজিত হলেন, মির্জাফর নবাব সিরাজদৌল্লাকে বন্দি করে রেখেছিল। এরা সব বিহার থেকে এসেছিলেন এই মুর্শিদাবাদে, নবাব সিরাজদৌল্লার সঙ্গে দেখা করতে গিয়েছিল। ওই সময় ইংরেজদের সেনাপতি রবার্ট ক্লাইভ উনি বলেছিল যে এরা সবাই সিরাজের আত্মীয়স্বজন, মানে ভবিষ্যতে এরা কোনোদিন দাবি দাবা করতে পারে। এবং ওনার যে বক্তব্য, ওনার যে অ্যাকচুয়ালি মানে ধারণা, এদেরকে মেরে ফেলতে হবে। তো কী করে মারবে, ওরা একটা প্ল্যান তৈরি করছে। সেই প্ল্যানটা কি হলো, এদেরকে খাবারের জন্য নিমন্ত্রণ করা হলো, এবং নিমন্ত্রণ করে ভালোবেসে যেটুকু খাবার দেওয়া হয়েছিল তাতে বিষ মেশানো হয়েছিল, বিষ দেওয়া হয়েছিল। মানে খাওয়ারে বিষ দিয়ে 17 জন মানুষকে নৃশংসভাবে মেরে ফেলেছিল মির্জাফরের ছেলে মিরন। তাদেরই সমাধি রয়েছে এই জায়গাটাতে, 17 জন। আসুন এবার আমরা সিরাজদৌল্লার মার সমাধি দেখে নেব। এই সাইডটা ঘসিটি বেগম, তার সমাধি হচ্ছে এই সমাধি। সিরাজদৌল্লার মাসি ঘসিটি বেগমের সমাধি। মাসি ম্যাম ভিতরে যাবো না, না যাওয়ার দরকার নেই, গেলে জুতো খুলতে হবে। আর এটা হচ্ছে সিরাজের মার সমাধি, এনার নাম হচ্ছে আমিনা বেগম। মানে এরা 2 বোন, ঘসিটি বেগম, আমিনা বেগম। সামনে আশা করি আপনারা গাইডের কথা বুঝতে পারছেন। মানে সিরাজউদ্দৌলার পুরো ফ্যামিলিকেই হত্যা করা হয়েছিল, নেমন্তন্ন করে খাবারে বিষ মিশিয়ে। আর মির্জাফরের ছেলে মেরানের এতে অনেক বড় হাত ছিল। সামনে গাছের নিচে যে সমাধিটি দেখছেন, ইনি একজন নৌকো চালক ছিলেন। এই নৌকো চালকের নাম হচ্ছে দানিশ ফকির, রাইট, দানিশ ফকির, দানশা ফকির। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা যখন হেরে যায়, তখন ওনার কাছে কোনো উপায় ছিল না, একটাই রাস্তা। এবার বিষয় হচ্ছে ওকেও তো ওনার ফ্যামিলিকে বাঁচাতে হবে না, কি করবে বলুন? সেটা হচ্ছে পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সিরাজদৌল্লা ওনার ওয়াইফ লুৎফান্নেসা এবং তার মেয়ে জোহরাকে নিয়ে ছদ্মবেশ ধারণ করলো, যাতে কেউ চিনতে না পারে। আর তখনকার দিনের যানবাহন ব্যবস্থা এখনকার মতো তো উন্নত ছিল না, তখন রাজরাজারা জলপথেই বেশি যাতায়াত করতেন। ইনি হচ্ছেন সেই নৌকোর মাঝি, যার নৌকোতে করে সিরাজদৌল্লা মুর্শিদাবাদ ছেড়ে বিহারে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা তৈরি করেছিল। কিন্তু উনি পালাতে পারেননি, উনি ধরা পড়ে যায়। সেটা ওনার পায়ের জুতোর জন্য, কারণ সবই পাল্টে নিয়েছিল, পায়ের নাগরা জুতো পাল্টাতে পারেননি। জুতো দেখে মাঝি চিনতে পেরে ইংরেজদের বলে দিয়েছিল, যার জন্য ধরা পড়েছিল। কিন্তু ইংরেজদের বিচার সঠিক ছিল। ইনাকে যখন পুরস্কার নেওয়ার জন্য ডেকে পাঠানো হয়, ইনি অর্থের লোভে পড়ে মির্জাফরের বাড়িতে যায়। তখন ইনাকে বলেছিল যে তুমি সামান্য কিছু টাকার জন্য আজ দেশে নবাবকে ধরিয়ে দিয়েছো, তার মানে তুমি নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। কাল সুযোগ পেলে আমার সঙ্গে তো করতে পারে না, বিষয়টা পরিষ্কার। তুমি নবাবের সঙ্গে বেইমানি করেছো, কালকে আমাদের সঙ্গে না করার কি আছে? এ হচ্ছে মাঝি, তার বউ আর ছেলে, যে 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং করেছিল ওনারাই।
এটাই হয়তো তাদের উপযুক্ত শাস্তি। নাহলে একটু বিচার করে দেখুন স্যার, আজ সিরাজ পালিয়ে যেতে পারলে বাংলার ইতিহাস অন্যরকম হয়ে যেত, তাই না? উল্টো হয়ে যেত ইতিহাস। তো সিরাজউদ্দৌলা ছদ্মবেশে জলপথ দিয়ে পালাতে চেয়েছিলেন ফ্যামিলি নিয়ে, কিন্তু উনি নাগরায় জুতোটা চেঞ্জ করতে ভুলে গেছিলেন বলে সেই মাঝি চিনে নিয়েছিল। শত্রুপক্ষকে খবর দিয়ে দিয়েছিল, তো সিরাজউদ্দৌলা ধরা পড়ে গেল। তারপরে আবার মাঝি পুরস্কারের লোভে লর্ড ক্লাইভের কাছে গিয়েছিল, কিন্তু লর্ড ক্লাইভ আর এদের পুরস্কার তো দেয়নি। উনি বললেন ওদের মতন বিশ্বাসঘাতককে হত্যা করা উচিত, এবং উনি হত্যাও করলেন। আর যেহেতু ওরা নিজের নবাবের সঙ্গে বিশ্বাসঘাতক, যে সমাধিগুলো রয়েছে এরা তিনজন হচ্ছে বিশ্বস্ত বডিগার্ড। এই হচ্ছে নবাব সিরাজের বডিগার্ড, এনার নাম হচ্ছে গোলাম হোসেন, ইনি সিরাজের দেহরক্ষী ছিলেন। আব্দুল হোসেন, ইনি আব্দুল হোসেন দুই ভাই, এরা সিরাজের ওয়াইফ লুৎফুন্নেসার বডিগার্ড। কিন্তু এরা হাফসিয়ান খোঁজা, মানে অ্যাকচুয়ালি এরা হারেমে যেসব মহিলা থাকতেন তাদের দেহরক্ষী ছিলেন। কিন্তু এরা ভালো মানুষ। সিরাজদৌল্লা পালানোর সময় এই গোলাম হোসেনই সিরাজকে সাহায্য করেছে একদম। ওই তো বাদিকটা ওই যে ফলক দেওয়া সমাধিটা ওটাই সিরাজের সমাধি। আর এই যে পায়ের নিচে হচ্ছে ওনার বেগমের সমাধি লুৎফুন্নেসা, আর তার পাশে আলেয়া, এই নিচে নিচে এটা লুৎফুন্নেসা। আর ইনি হচ্ছেন আলেয়া, নর্তকী ছিলেন সিরাজের, গুপ্তচর বলা হচ্ছে। আর ওই সামনে ফলক দেওয়াটাই সিরাজের সমাধি, ওটাই তো মেন। বড় কবরটি দেখছেন, এটা হচ্ছে নবাব আলীবর্দী-খাঁর সমাধি, সিরাজের দাদু, যে খোশবাগ নির্মাণ করলেন। ওই যে সামনে বড়টা, ওটা সিরাজের দাদু। হ্যাঁ, আলীবর্দী-খাঁর সমাধি, আলীবর্দী-খাঁ আগে মারা গেছেন। হচ্ছে সিরাজের মাসির ছেলে স্যার, যিনি পূর্ণিয়ার নবাব ছিলেন, শওকত জং বাহাদুর। ওই যে সামনের কবরটি সিরাজের মাসির ছেলে। হ্যাঁ, উনি পূর্ণিয়ার নবাব ছিলেন, শওকত জং। ইনি হচ্ছেন ওনার মিসেস মতি বেগম, ওনার ওয়াইফ। অ্যাকচুয়ালি সিরাজের মেন বংশধর হচ্ছে স্যার এই সমাধি, অ্যাকচুয়ালি মেনলি কেন এদিকে কোনো সমাধি নেই স্যার। এটা হচ্ছে মসজিদ, দিল্লির যে জামা মসজিদ, তারই আদলে এই মসজিদ তৈরি করেছিলেন আলীবর্দী-খাঁ। মানে এখানে উনি নামাজ পড়তে আসতেন, এবং সামনের একটি গর্ত দেখছেন, তখনকার দিনে এই গর্তটাতে গোলাপ জল রাখতেন। উনি নামাজ পড়ার আগে অজু করতেন, হাত পা ধুয়ে নামাজ পড়তে যেতেন। শৌকের লোক ছিল। যাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু কোথায় গোলাপ জল থাকতো কোথায়? ওই যে সামনে যে পনটা বাবা কি শৌখিন বাবা। ওখানে ওরা ধুতে হয় না, হাত পা ধুয়ে না অনেক তো অনেক কিছুই আমরা জানতে পারলাম এই খুশবাগে এসে। এরপর আমরা যাব কিরিটেশ্বর মন্দির, মা কিরিটেশ্বরী মন্দির, সতীর 51 পীঠের একটা পীঠ। তো এখানে এই মন্দিরের সামনে এসে দেখলাম বিশাল মেলা বসেছে। এই পৌষ মাসে নাকি এরম বড় মেলা হয় এখানে। আর এখানে রোজই পুজো হয়, এবং ভোগ প্রসাদও এখানে পাওয়া যায়। 80 টাকা করে দাম। তো আমরা তো হোটেল থেকেই খেয়ে এসেছি, সেই জন্য আমরা শুধু মন্দির দর্শন করলাম, আমরা আর প্রসাদ আর খাইনি। মা কিরিটেশ্বর মন্দির দেখা হয়ে গেলে আমরা যাব মুর্শিদাবাদের সবথেকে বড় মন্দির, শ্রী শ্রী জগৎবন্ধু ধাম। ওটা মন্দির কাম আশ্রম, ওখানে অনেক ভক্তরা ওখানে থাকে, আর ওটা বিশাল বড় মন্দির। তো এটা হলো শ্রী শ্রী জগৎবন্ধু ধাম। এখানে শ্রী শ্রী জগৎবন্ধু জন্মেছিলেন এই ডাহাপাড়ায়। এখানে ওনার বাবা মানে বাবার কর্মস্থান ছিল। অ্যাকচুয়ালি ওনার বাবা ফরিদপুর থেকে এসেছিলেন এখানে, তো এইখানেই শ্রী শ্রী জগৎবন্ধুর জন্ম হয়েছিল। আর শ্রী শ্রী জগৎবন্ধুর উনি খুব বড় ধর্মগুরু ছিলেন, এবং সমাজ সেবক ছিলেন, এবং লেখকও ছিলেন। তো ওনার অনেক ভক্ত ছিল,
ভক্তরাই এই আশ্রমটা বানিয়েছে। আর উনি ইংরেজি শতাব্দ 1871-এর 28শে এপ্রিলে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি মাত্র 50 বছর বেঁচে ছিলেন। তো 1921 সালের সেপ্টেম্বর 17 তারিখে উনি দেহত্যাগ করেছিলেন। আর মানে ওনার এইখানে যেহেতু ওনার জন্মস্থান, তো এখানেই ওনার ভক্তরা এখানে আশ্রমটা বানিয়েছিলেন ওনার নামে। এখানে শ্রী শ্রী জগৎবন্ধুর হাজার হাজার শিষ্য এসে বিনামূল্যেই থাকা খাওয়া সবই পান। মানে রোজই প্রসাদ বিতরণ হয়, বহু লোক এখানে মানে প্রসাদ গ্রহণ করেন। সবসময় হরির নাম কীর্তন হচ্ছে, সারাদিন ধরেই হরির নাম জপ হচ্ছে, কীর্তন হচ্ছে। তো চলুন আপনাদের আমি মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাই। এবার আমাদের জগৎবন্ধু ধাম দেখা হয়ে গেল। কাসিমবাজারের কালীবাড়ি দর্শন করব। এবার এখান থেকে আমরা কালীবাড়ি যাব। এই যে আপনাদের মা কালীর দর্শন করিয়ে দিলাম। তো মা কালীর সুন্দর দর্শন করতে পারলাম আমরা, যতই ভিড় থাক। আর মেলা, বাইরে বিশাল মেলা এখানেও। এরপর আমরা রাজবাড়িতে চলে আসলাম, কিন্তু রাজবাড়ির ভেতরে ঢুকতে পারিনি, কারণ এটা সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। তো আমরা বাইরে থেকেই দেখলাম রাজবাড়িটা, খুব সুন্দর। আর নানা রকম লাইটিং দেওয়া আছে, নানা রকম আলো পড়ছে, রং বেরঙের আলো পড়ছে। তো আমরা আগামীকাল এখানে আসব। তো যেহেতু সেই দিন দেখতে পারিনি, আর আমার এই ব্লগটা পুরো কমপ্লিট হয়নি, আমি পরে আরও ব্লগ দেব এই মুর্শিদাবাদ ট্রিপের। তো এটা টু বি কন্টিনিউড লেখা থাকবে। এরপর আমরা পাতালেশ্বর শিব মন্দির দেখতে যাব। তো এই দিন আমাদের অনেক মন্দির দর্শন হয়েছে সকাল থেকে। তো এই রাজবাড়ি পরে আমরা ওই কাসিম বাজারে পাতালেশ্বর শিব মন্দির, এই যে পাতালেশ্বর শিব মন্দির,
এটাও সুন্দর দর্শন হয়েছে আমাদের। এখানে শিব মন্দির আছে, মনসা মন্দির আছে, গণেশ মন্দির আছে, আর আমাদের বেশ ভালো দর্শন হলো। আর সুন্দর আমি ভিডিও করে নিতে পারলাম পাতালেশ্বর শিব মন্দিরের। এখানে অনেককাল আগের সেই সতীদাহ ঘাট আছে, রাত্রে বলে আমরা আর ওদিকে যাইনি, অন্ধকার ছিল। সেই অনেক আগের সতীদাহ ঘাট। এখানে অনেক পুরনো দুটো বট গাছ রয়েছে, যারা মানত করে তারা দেখলাম অনেক ঠাকুরের ছবি আর শঙ্খ রেখে দিয়ে যায়, বট গাছের নিচে রেখে দিয়ে যায়। হ্যাঁ, অনেক পুরনো বড় পুরনো বট গাছ। তো চলুন কথা বলতে বলতে বাকিটাও আপনাদের দেখিয়ে দিই। আমরা আজকে অনেক মন্দির দর্শন করলাম। এই লাস্টে এই পাতালেশ্বর শিব মন্দিরটায় এসেছি। তো আমার এই ব্লগগুলো কেমন লাগছে, এই যে এখানে সব মানত করলে অনেক শঙ্খ রেখে দিয়ে যায় শুনলাম, আর এই যে ছবিগুলো রেখে দিয়ে গেছে ঠাকুরের। আর কথা বলতে বলতে আমি বাদ বাকি সব কিছুই দেখিয়ে দিচ্ছি। গণেশ মন্দির আর মনসা মন্দির। আজকে আর বেশি কোথাও গেলাম না, রাত হয়ে গেছে। এবার আমরা হোটেলে ফিরবো। হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট নেব, শুয়ে পড়ব। এরপর আমরা হোটেলে ফিরে আসলাম। তো রাত্রে ডিনার করব। তো ডিনারে আমি সব কিছু দেখাইনি, শুধু জাস্ট স্টার্টারটা দেখালাম। একটা ভেজ স্যুপ দিয়েছিল, নানা রকম মিক্সড ডাল আর মাশরুম ফাশরুম দিয়ে বানিয়েছিল। স্যুপটা বেশ ভালোই লাগলো খেতে। আর আজকে এরপর আমরা রেস্ট নেব, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে। এই যে এই স্যুপটা খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।